আপনাদের সকালের পর্বতেই বলেছিলাম যে আরজিকর আন্দোলনের পর্ব ২ শুরু হতে চলেছে। পর্ব ১ যদি হয়ে থাকে বিনীত গোয়েল এবং স্বাস্থ্য আধিকারিকদের পদত্যাগ, তাহলে পর্ব ২ নতুন করে শুরু হতে চলেছে। হ্যাঁ, পর্ব ১-এ আমরা বেশ কিছুটা হতাশ হয়েছিলাম যে ৫টি দাবিতে মূলত ডাক্তারি পড়ুয়ারা আন্দোলন করছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ টানাপোড়েনের পর কার্যত ডাক্তারি পড়ুয়ারা ফ্লেক্সিবিলিটি দেখিয়ে এবং যেটুকু তারা আদায় করতে পেরেছেন সেটা পশ্চিমবঙ্গবাসী ডেফিনেটলি অনেকটাই হতাশ হয়েছিলেন, তার কারণ ওইটুকু পরিবর্তনের মধ্যে দিয়ে আদতে পশ্চিমবঙ্গের এক চুলো যে পরিবর্তন করা যাবে না সেটা আমরা সকলেই বুঝতে পেরেছিলাম। কিন্তু তা সত্ত্বেও ডাক্তারি পড়ুয়াদের খুব একটা দোষ দিইনি, তার কারণ তারা তো রাজনৈতিকবিদ নয়। তাই সেই কারণে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগটা হয়তো মন খুলে দাবি করতে পারেননি। তাই এখনো পর্যন্ত যারা আমার চ্যানেল দেখেছেন সেই অর্থে কখনো কড়া ভাষায় ডাক্তারি পড়ুয়াদের সমালোচনা করিনি, বরঞ্চ গত পর্বে আপনাদের বলেছিলাম দিলীপ ঘোষের একটা বক্তব্য শুনিয়ে যে দিলীপ ঘোষ সম্পূর্ণরূপে বলেছেন এই আন্দোলন থেকে ডাক্তারি ছাত্রছাত্রীরা তারা কিছুই ঘরে তুলতে পারেননি, বরঞ্চ তারা আন্দোলনের নামে নাটক করে রাত জেগেছেন, দিন জেগেছেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তার সমালোচনা করেছিলাম একেবারেই নির্দ্বিধায়, সেটাও হয়তো আপনারা শুনেছেন। কিন্তু আজকে আপনাদের যেটা বলতে চাইবো, হয়তো এতদিন পর্যন্ত যে সমালোচনাটা আমি ডাক্তারি পড়ুয়াদের করিনি, আজকে সেই সমালোচনাটাই তাদের বিরুদ্ধে করব এবং তাদের যে আন্দোলনের গতি প্রকৃতি, বিশেষ করে আরজিকর আন্দোলন ২ যদি আমরা ধরে নিই পরবর্তী পর্যায়ের আন্দোলনকে, তাহলে তাদের যে রূপরেখা যেটা তারা পরিকল্পনা করেছেন সেই সম্পর্কিত গত দিনে প্রেস কনফারেন্স করে ডাক্তারি পড়ুয়ারা যা যা তথ্য তুলে ধরলেন সেটা আমি বলতে বাধ্য হচ্ছি তার মধ্যে পুরোপুরি রাজনীতির রং মিশে গিয়েছে। ডাক্তারি পড়ুয়াদের কাছ থেকে একেবারেই সেটা কামনা বা এক্সপেক্টেড ছিল না। এবং খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন করব, এটা কি জেনে বুঝেই তারা করছেন? যদি সত্যি সত্যি জেনে বুঝেই তারা এই আন্দোলনে রাজনীতির রং লাগাতে চান, তাহলে আমরাও জেনে বুঝে নির্দ্বিধায় তাদের সমালোচনা করব, ঠিক যেমন আমরা সমালোচনা করি রাজনৈতিকবিদদের। তারা কি এই আন্দোলনের মধ্যে দিয়ে ভবিষ্যতের কোনো রাজনীতিক হয়ে উঠতে চলেছেন? তারা কি নতুন কোনো একটা ফরমেশন তৈরি করে পশ্চিমবঙ্গের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম খুলতে চলেছেন? যদি খুলতে চান তাহলে নিশ্চিতভাবে অত্যন্ত আন্তরিক সমর্থন থাকবে, তার কারণ আপনাদের মতো শিক্ষিত মানুষদের রাজনীতির আঙিনায় আসাটাই বোধহয় একমাত্র কাম্য। কিন্তু সেটা যদি না করেন, তাহলে অরাজনৈতিক আন্দোলন থেকে যে সমস্ত বক্তব্যগুলো আপনারা বলছেন তা নিয়ে প্রশ্ন আপনাদের করতেই হয়। কেন? আসুন আপনাদের দেখাই আনন্দবাজার পত্রিকার একটা খবর। ধর্ষকদের মালা পরিয়েছেন যারা, আন্দোলনকে ব্যবহার করতে দেব না তাদের, ডাক্তারদের বার্তা রাজ্যকেও। কি লেখা হয়েছে একটু পড়ে শোনাই। হাতরাস, কাটুয়া, উন্নাওতে যারা ধর্ষকদের মালা পরিয়েছেন তারাই এ রাজ্যে ক্ষমতা দখলের জন্য আরজিকর আন্দোলনকে ব্যবহার করতে চাইছেন, এমনটাই অভিযোগ করলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। বুধবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের শাসক দল তৃণমূলের পাশাপাশি বিজেপিরও এক হাত নিয়েছেন তারা, যদিও সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম নেননি তারা। বুধবার আরজিকর থেকে সাংবাদিক বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা। পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফোরামের তরফে ওই বৈঠকে ছিলেন দেবাশিস হালদার, অনিকেত মাহাতের মতো পরিচিত মুখেরা। দেবাশিসের কথায়, রাজ্যের ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে বিভিন্ন রাজনৈতিক দল গোড়া থেকেই আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে। আমরা বারবার স্পষ্ট করে জানিয়েছি, হাতরাস, কাটুয়া, উন্নাওতে যারা ধর্ষকদের মালা পরিয়েছেন তাদের ক্ষমতা দখলের চক্করে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে দেব না, জনগণ দেবে না। ব্যাস এটুকুই পড়লাম, বাকিটা পড়লাম না। এবং এইখান থেকে যে যে প্রশ্নগুলো উঠে আসলো সেগুলো আপনাদের সামনে এক দুই করে বলবো। আমার খুব বেসিক প্রশ্ন হলো জুনিয়র ডাক্তারদের প্রতি, যে আপনাদের ঠিক বেসিক দাবিটা কি? কোন দাবিতে আপনারা আন্দোলন করছেন? আমার তো জানা রয়েছে, টিভির পর্দায় যা খবর পেয়েছি দুটি। এক হচ্ছে এই আরজিকর কাণ্ডে যে ভয়ানক ঘটনা ঘটে গিয়েছে সেই দোষীদের চিহ্নিত করা, এটা যদি প্রথম হয়ে থাকে। আর দ্বিতীয় যে আপনাদের বিভিন্ন দাবি রয়েছে তার মূল দাবি হচ্ছে কলেজে কলেজে থ্রেট কালচার বন্ধ করে আপনাদের কাজের জায়গায় নিরাপত্তা দিতে হবে। এই তো মূলত দুটো দাবি। আপনারা বলুন তো, এই দুটো দাবির মধ্যে হাতরাস, উন্নাওয়ে নারী নির্যাতনের ঘটনাটা ঠিক কোন জায়গায় আসলো?
কেন আপনারা আপনাদের এই আন্দোলনের সঙ্গে অন্যান্য রাজ্যে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাগুলোকেও যোগ করে দিচ্ছেন? আপনাদের এই দাবির মধ্যে কি তাহলে নতুন আরো একটা দাবি আমরা এটাও ধরে নেব যে হাথরাস, উন্নাও বা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে নারী নির্যাতনের ঘটনা ঘটছে আপনারা সব ঘটনার বিরুদ্ধেই প্রতিবাদ করতে নামবেন? যদি তাই হয় নিশ্চিতভাবে স্বাগত, আপত্তির কিছু নেই, আপনারা করুন। কিন্তু এই ডক্টরস ফোরামের তরফ থেকে বোধহয় আপনারা পারবেন না। এর জন্য আপনাদের একটা রাজনৈতিক দল খুলতে হবে, কোনো একটা রাজনীতির আঙিনায় এসে হয়তো আপনাদের এই কাজটা চালাতে হবে। কেন কেন এ কথা বলছি? তার কারণ হচ্ছে আপনারা এই রাজ্যে যেমন বলছেন বিজেপিকেও ঘেঁষতে দেবেন না আপনাদের আন্দোলনে, তৃণমূল কংগ্রেসকেও ঘেঁষতে দেবেন না, একেবারেই যথাযথ কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনারা এই গত লোকসভা নির্বাচনের যদি একটা সমীকরণ দেখেন, সেখানে বিজেপি আর তৃণমূল মিলে ৭৫% মানুষের ভোট পেয়েছে। অর্থাৎ এই গোটা পশ্চিমবঙ্গের মানুষ যারা যারা আপনাদের আন্দোলনকে সমর্থন করছেন তার ৭৫% মানুষ হচ্ছে হয় বিজেপি নয় তৃণমূল। তাহলে কি আপনারা বলতে চাইছেন এই ৭৫% মানুষকে আপনারা আন্দোলনের মধ্যেই আনতে দেবেন না? তার কারণ তারা তো বিজেপি বা তৃণমূলকে ভোট দিয়েছে, তারাও তো রাজনৈতিক ব্যক্তিত্ব। কোনো একটা রাজনৈতিক দলের প্রতি সমর্থন থাকাও তো একটা রাজনীতি করা। এবং এই ৭৫% মানুষের মধ্যে বিজেপি পেয়েছে প্রায় ৩৮%-র কাছাকাছি ভোট। অর্থাৎ ধরুন কোনো মানুষ যারা বিজেপিকে সমর্থন করে তারা কি আপনাদের এই আন্দোলনকে সমর্থন করতে পারেন না? এমনকি তৃণমূলের কথাও যদি ধরি, কোনো মানুষ যদি তৃণমূলকে সমর্থন করে তারা যদি তাদের ভুল বুঝতে পেরে আপনাদের আন্দোলনকে সমর্থন করতে চায়, সেই সুযোগ কি আপনারা দেবেন না? এবং যদি আপনারা মনে করেন আরজি করের প্রোটেস্ট করতে গিয়ে যে বিজেপি যতটা দায়ী তৃণমূল কংগ্রেসও ততটাই দায়ী, তাহলে আপনাদের কাছে একটা রাজনৈতিক প্রশ্ন, আগামী দিনে আপনারা কাকে মনে করেন যে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে পারে? তার কারণ দেখুন, ধরি মাছ নাছুই পানি করে লাভ নেই। আপনারা রাজনৈতিক কথা বলবেন অথচ আগামী দিনে পশ্চিমবঙ্গের দায়ভার কোন রাজনৈতিক দলের হাতে উঠবে সেই চিন্তা ভাবনা আপনারা করবেন না। এই ধরনের নাবালক আচরণ আশা করি আপনাদের কাছ থেকে এক্সপেক্ট নয়। তাহলে কি আপনারা মনে করেন যে পশ্চিমবঙ্গের যা রাজনৈতিক পরিসর তার মধ্যে ওই ৭-৮% নেমে যাওয়া কংগ্রেস কিংবা সিপিএম তারা ক্ষমতায় আসবে? আপনারা কি সেটাই মনে করেন? তার কারণ আন্দোলনের মধ্যে দিয়েই যে ধরনের বক্তব্য আপনারা বলছেন আসলে অরাজনৈতিক মঞ্চ হলেও আপনারা কিন্তু নিজেরাই রাজনৈতিক বক্তব্য বলে ফেলছেন। কোন দল আপনাদের সমর্থন জানাবেন বা কোন দল সমর্থন জানাবেন না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আপনাদের আন্দোলনের সঙ্গে কি যায় আসে? উত্তরপ্রদেশের ৪-৫ বছর আগেকার ঘটে যাওয়া হাথরাসের ঘটনা বারবার আপনারা কেন উল্লেখ করবেন? না, এটা ভাববেন না যে আমি ওই ঘটনাটা উল্লেখ করেছেন বলে কোনো বক্তব্য বলছি, আসলে সেটাও আরজি করের মতো নৃশংস ঘটনা। কিন্তু আপনারা কি দায়বদ্ধতা নিয়েছেন? গোটা ভারতবর্ষের যেখানে যেখানে নারী নির্যাতন হবে সেই জায়গাতেই আপনারা আওয়াজ তুলবেন? তাহলে আপনাদের একটা আলাদা মঞ্চ করতে হবে। এই আরজি করের জাস্টিস চেয়ে যদি ভাবেন পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে আগামী দিনে যা ঘটবে কিংবা অতীতে যা ঘটে গিয়েছে সবকিছুর আপনারা বিরোধিতা করবেন এবং তারপরে বলবেন যে আমরা কোনো রাজনৈতিক রং লাগাতে চাই না, আসলে এটা হবে না, এটা হওয়া সম্ভব নয়। দেখুন, আজকের সকালের পর্বটা যারা শুনেছেন, আমি একেবারে তীব্র ভাষায় দিলীপ ঘোষকে তুমুল সমালোচনা করেছি। যারা দেখেননি দেখে নিতে পারেন। কেন না, দিলীপ ঘোষ বলেছিলেন এই ডাক্তারি আন্দোলনরত ছাত্রছাত্রীরা তারা কিছুই করতে পারেনি, তারা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ পর্যন্ত চায়নি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায়নি বলে দিলীপ ঘোষের অত্যন্ত গোসা হয়েছিল। আমি তীব্র সমালোচনা করে দিলীপ ঘোষকে বলেছিলাম বা তার উদ্দেশ্যে বলেছিলাম, এটা কি ছাত্রছাত্রীদের কাজ? মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া নিশ্চিতভাবে আন্দোলনরত ছাত্রছাত্রীদের কাজ হতে পারে না। তারা নিদেন পক্ষে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইতে পারে ডেফিনেটলি। কিন্তু আপনারা রাজনৈতিক দল হিসেবে আন্দোলন কিভাবে করবেন সেটা আপনাদের দায়ভার। ডাক্তারি ছাত্রছাত্রীরা নিশ্চিতভাবে তারা আন্দোলন করে আপনাদের ক্ষমতায় নিয়ে আসবে না, সেই কাজটা আপনাদেরই করতে হবে। আশা করি আপনারা শুনেছিলেন সেই বক্তব্য। কিন্তু সেখানেও দেখবেন আমি ডাক্তারি পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে দিলীপ ঘোষকে একেবারেই তার বক্তব্যকে কন্ডেম করেছিলাম। কিন্তু তা বলে এই নয় যে ডাক্তারি পড়ুয়ারা তারা আন্দোলনের মঞ্চ ব্যবহার করে একদিকে বলবেন পশ্চিমবঙ্গের সব মানুষ আমাদের সমর্থন করছেন, আর একদিকে আপনারা বলবেন শাসক দলকেও আরজি কর আন্দোলনে ঘেঁষতে দেবেন না আর বিরোধী দলকেও ঘেঁষতে দেবেন না। তাহলে অবশ্যই বলতে হয়
এই সমাজ সংস্কারক হিসাবে আপনাদের তৃতীয় কোনো শক্তি বা রাজনৈতিক দল হিসাবে এসে দাঁড়াতে হবে। তার কারণ আসলে রাজ্যটা তো আর আপনাদের মতো কোনো ছাত্র সংগঠন শাসন করবে না। দিনের শেষে কোনো একটা রাজনৈতিক দলকেই এই রাজ্যটাকে শাসন করতে হবে। এবং আপনারা এতদিন আন্দোলন করে যদি এটুকু বুঝতে না পেরেছেন যে রাজ্য প্রশাসনের মাথায় যারা রয়েছেন তাদের ওপরেই পুরোটা নির্ভর করে যে আমাদের রাজ্যের নারীরা কতটা সুরক্ষিত থাকবে কিংবা ডাক্তারদের সুরক্ষা কতটা থাকবে, সেটা ডিপেন্ড করছে আমাদের প্রশাসনের মাথায় কে রয়েছে। তাই আপনারা যদি মনে করেন আপনাদের আন্দোলনের মধ্যে দিয়ে কোনো রাজনৈতিক দলকে ঘেঁষতে দেবেন না, তাহলে আপনারা কি চান? সমাজ পরিবর্তন চাওয়া বলতে আপনারা কি ওই সেমিনার রুমে কিছুটা সিসিটিভি বসানো, একটা রেস্টরুম আর একটা বাথরুম, এটাই বোঝান? আপনারা তো ডেফিনেটলি কোথাও গিয়ে মনের কোণে এটুকু তো বক্তব্য রয়েছে যে প্রশাসন এইভাবে গার্ড করেছে আরজিকর কাণ্ড নিয়ে, সেই প্রশাসনের নিশ্চিতভাবে কোথাও না কোথাও তো মনের ভেতর থেকে পদত্যাগ আপনারা চাইছেন। তাহলে তার পরিবর্তিত হিসেবে কে বসবে? সেও তো কোনো রাজনৈতিক দল। এমনকি আপনারা যদি চান, এমনকি আপনারা যদি এটুকুও চেয়ে থাকেন এই রাজ্যের শাসক দল তাদের ভুল শুধরে আরো একবার ক্ষমতায় থাকুক, তাহলে তো তাদেরকেও এই আন্দোলনে নামার সুযোগ দিতে হবে। কিন্তু আপনারা একদিকে বলছেন কাউকেই আপনারা আন্দোলনে চান না, সাধারণ মানুষকে আন্দোলনে চান। আর সাধারণ মানুষ যেন মঙ্গল গ্রহ থেকে একেবারেই আপনাদের আন্দোলনে পাশে দাঁড়াবে, তার কারণ তারা কোনো রাজনৈতিক দলের সমর্থক নন, তারা পশ্চিমবঙ্গের একেবারেই নোটাতে ভোট দিয়ে থাকেন। অদ্ভুত একটা আপনাদের দাবি। আপনাদের এই প্রত্যেকটা মন্তব্যকে আমি সমর্থন করতে পারতাম যদি আপনারা সকলে মিলে সিদ্ধান্ত নিতেন যে আমরা একটা রাজনৈতিক দল খুলছি এবং আমরাই পশ্চিমবঙ্গকে আগামী দিনে পথ দেখাবো। বিশ্বাস করুন, যদি এমন কোনো একটা কাণ্ড ঘটতো সব থেকে বেশি খুশি হতাম। তার কারণ আপনাদের মতো শিক্ষিত সমাজ যদি রাজ্য পরিচালনা করে, এর থেকে সুখকর খবর তো আর কি হতে পারে। কিন্তু একদিকে আপনারা এই দায়িত্ব তো ডেফিনেটলি নেবেন না, তাহলে আলটিমেটলি রয়েছে কে? কোনো একটা রাজনৈতিক দলকেই সেই ক্ষমতায় থাকতে হবে। আর অন্তত এতদিনে এটুকু বুঝে গিয়েছেন তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় থাকবে আপনাদের এই সমস্ত আন্দোলনগুলোর 1% পূর্ণ হবে না। যদি বুঝতে পেরেছেন ভালো, যদি বুঝতে না পেরে থাকেন তাহলে বলবো আপনাদের এই আন্দোলন করার নৈতিক অধিকারটাই বোধহয় কার্যত নেই। তাহলে বলুন, তৃণমূল কংগ্রেস না থাকলে পশ্চিমবঙ্গের ক্ষমতা কে দখল করবে? কোনো একটা রাজনৈতিক দলকেই তো সেই শূন্যতা পূরণ করতে হবে। আপনাদের অনুযায়ী কে? সেটা বিজেপি, সিপিএম, কংগ্রেস, নাকি মঙ্গল গ্রহ থেকে আসা কোনো একটা রাজনৈতিক দল? এর উত্তর তো আপনাদেরই খুঁজতে হবে। আপনারাই যখন পথ দেখাচ্ছেন, সেই দায়িত্ব যখন নিজেদেরই কাঁধে তুলে নিচ্ছেন, তাহলে তো আপনাদেরকেও সেই প্রশ্নের উত্তরটা মানুষকে দিতে হবে। হয় আপনারা নিজেরা একটা রাজনৈতিক দল খুলে সাধারণ মানুষকে পথ দেখান, আর না হলে যে সমস্ত বিরোধী দলগুলি তাদের নিজেদের মতো করে আন্দোলন করতে চাইছেন তাদেরকে আন্দোলন করতে দিন। আপনারা অযথা মাথা ঘামাবেন না। কোন রাজনৈতিক দল কি আন্দোলন করবেন, কোন রাজনৈতিক দলের তরফ থেকে আপনাদের সম্পর্কে কি বলা হলো, সেই নিয়ে আপনাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তার কারণ আপনারা অরাজনৈতিক। উত্তরপ্রদেশে কোথায় কি ঘটনা ঘটেছে, অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে কোথায় কি ঘটনা ঘটছে, তা নিয়ে বিচার করে আপনারা পশ্চিমবঙ্গের আরজিকর আন্দোলনকে তুলে ধরবেন সাধারণ মানুষের সামনে, আর আমরা বুঝবো আপনারা নিরপেক্ষভাবে আন্দোলন করছেন। এতটা বোকা আমাদের ভাববেন না। হ্যাঁ, আপনাদেরও 18 বছর পেরিয়ে গিয়েছে, আপনারাও কাউকে না কাউকে ভোট দেন। নিশ্চিতভাবে আপনাদের আন্দোলনে সেই মতবাদ কোথাও না কোথাও প্রকাশ পেয়ে যাচ্ছে, কিন্তু চেষ্টা করুন সেটাকে হাইড করতে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যেমন কোনো না কোনো রাজনৈতিক দলকে ভোট দেওয়ার পরেও আপনাদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন, ঠিক তেমনি আপনারাও ওটুকু চেষ্টা করুন যে কোনো রাজনৈতিক দলের আপনাদের কাছে সমর্থন থাকতেই পারে, কিন্তু আপনাদের আন্দোলনের মধ্যে তার ছোঁয়া যেন চলে না আসে। আমি কিন্তু নামটা করলাম না, আসলে সমঝদারকে লিয়ে ইশারাই কাফি হ্যাঁ। তাই আপনাদের কাছে একটাই সাজেশন যে আইদার আপনারা একটা রাজনৈতিক দল খুলে পশ্চিমবঙ্গকে সত্যি একটা দিশা দেখান। সত্যি আপনারা যে কথাগুলো বলছেন, হাতরাসের ঘটনা যতটা অন্যায়, আরজি করের ঘটনা ঠিক ততটাই অন্যায়। তাহলে আপনারা পথ দেখান, একটা রাজনৈতিক দল খুলুন, তারপরে আপনারা পথ দেখান। আর তা না হলে অন্তত এই শাসক দলের অবসানটা আমাদের আনতে হবে এটা যদি মনে করেন, তাহলে বাদবাকি রাজনৈতিক দলগুলিকে ছেড়ে দিন, তাদের আন্দোলনটা তারা বুঝে নিক। সিপিএম কি আন্দোলন করবে, আইএসএফ কি আন্দোলন করবে, বা বিজেপি কি আন্দোলন করবে, আপনাদের আন্দোলন নিয়ে তারা কি মন্তব্য করবে আপনাদের গায়ে মাখার দরকার নেই।
যতক্ষণ না পর্যন্ত আপনাদের আন্দোলনটাকে পরিবর্তিত করার চেষ্টা করে বা সরাসরি ফিজিক্যালি আপনাদের আন্দোলনে যোগদান করে। এই আপনারা যখন স্বাস্থ্য ভবনে বসেছিলেন, অগ্নিমিত্রা পল তার নিজের পার্টি অফিসে যাওয়ার চেষ্টা করছিলেন, আপনারা সবাই মিলে একেবারে গো ব্যাক স্লোগান দিয়ে ভরিয়ে দিলেন। কেন? আপনাদের আন্দোলনের পাশ দিয়ে কোনো রাজনৈতিক নেতা যেতে পারবে না? আপনাদের আন্দোলনে তো তিনি বসতে যাননি, তার নিজস্ব কর্মসূচি ছিল তার নিজস্ব পার্টি অফিসে। কেন আপনাদের আন্দোলনের পাশ দিয়ে যেতে পারবে না? আপনারা দুদিক দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছেন। এতটাই গাত্রজ্বালা আপনাদের কোনো একটা রাজনৈতিক দলের প্রতি? আসলে মনে রাখবেন, এই দুটি দল যতই গাত্রজ্বালা আপনাদের হোক, এই দুটি দল মিলে ৭৫% পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে সমর্থন করেছে। আর আপনারা কি এই ২৫%-এর প্রতিনিধি, নাকি আপনারা অন্য কোনো জায়গা থেকে ভাগ বসাচ্ছেন? এর উত্তর আমাদের কাছে নেই। যদি না বসাতে চান, তাহলে দয়া করে কোনো রাজনৈতিক ব্যক্তি বা দল নিয়ে আপনাদের মন্তব্য থেকে বিরত থাকুন। এটাই কিন্তু একজন সহনাগরিক হিসাবে আপনাদের কাছে পরামর্শ থাকবে। আর যদি ভাবেন আপনারা এইভাবেই আন্দোলনের মধ্যে থেকে মাঝে মাঝে রাজনৈতিক বক্তব্য বলবেন, তাহলে বিশ্বাস করুন, আমাদের ওই ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী ওই ছোট ছোট আমাদের যে কয়েকটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে গণতান্ত্রিক অধিকারে আমরাও কিছুটা বক্তব্য রাখতে পারি। আর আমাদের বক্তব্যগুলো পশ্চিমবঙ্গের কিছু মানুষ তাদের কানেও পৌঁছে যায়। তাই আপনাদের আন্দোলন নিশ্চিতভাবে যদি সঠিক পথে না চলে, সেই ভুল ত্রুটিগুলো শুধরে পশ্চিমবঙ্গের মানুষের কানে পৌঁছে দেওয়ার কিছুটা কিছুটা বলতে পারেন নিজের কাঁধে নিজেই দায়িত্ব আমরা তুলে নিয়েছি। এবং পশ্চিমবঙ্গের মানুষ আমাদেরও যে সমর্থন করে, আমাদের চ্যানেলগুলোর প্রতি সাধারণ মানুষের জনসমর্থন দেখলে কিছুটা আঁচ করতে পারবেন। যাই হোক, আরও একবার বলি, আপনাদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে এবং আপনাদের রিকোয়েস্ট করব, কোনো রাজনৈতিক মন্তব্য আপনাদের আন্দোলন থেকে যেন করা না হয়। যে কোনো রাজনৈতিক দল যা কিছু মন্তব্য করতে পারেন, কিন্তু আপনাদের তরফ থেকে একটি মন্তব্যও যাওয়া উচিত নয় বলে আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস। তার কারণ, আপনাদের ওপরই পশ্চিমবঙ্গের মানুষের অনেক ভরসা। এই রাজনৈতিক দলগুলি বিজেপি, তৃণমূল, সিপিএম, তাদের ওপর মানুষ যা ভরসা করে, আমার এখনো বিশ্বাস আপনাদের ওপর বেশি ভরসা করে। কিন্তু সেই ভরসার পাত্র হয়ে দয়া করে বেইমানি করবেন না, এইটুকুই আপনাদের কাছে নিবেদন। এখনকার মতো এখানে শেষ করলাম।